গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার দাবি জিএম কাদেরের। ভারতকে প্রভুনয় চান বন্ধু হিসেবে। গত 16 বছরে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন। সাম্প্রতিক গণহত্যা তদন্তে জাতিসংঘকে সহযোগিতার আশ্বাস। হোমিও বোর্ডের রেজিস্ট্রার থেকে 50 কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলম। দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। রাশিয়াকে আমদানি বাড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। ভিসা সহজীকরণ সহ সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পাকিস্তানে। এবং নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত এলাকায়। পানিবন্দী 12 লাখ মানুষ, মৃত বেড়ে 27। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, দুর্নীতি আর আয়নাঘরের নামে নির্মমতার কারণে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। দেশ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতকে বন্ধু হিসেবে চাই, প্রভু হিসেবে নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে প্রকৃত গণতান্ত্রিক সরকার কাঠামো ফিরিয়ে আনার দাবিও জানান জিএম কাদের। ফখরুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ায় তীব্র সমালোচনা করেন জাতীয় পার্টির শীর্ষ নেতা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও সমসাময়িক রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন দেশ টিভির সাথে। উনি রাজনৈতিক নেতা, উনি যদি কোনো কাজ করে থাকেন, উনি দেশে থাকবেন, দেশের মানুষের কাছে জবাবদিহি করবেন। নির্বিচারের লুণ্ঠন, অর্থ সম্পদের লুণ্ঠন করা হয়েছে এবং আইনগতভাবে থাকলে বৈধতা দেওয়া হয়েছে এবং এগুলো কোনো গোপনীয়তা করা হয়নি। আয়নাঘরটা তো অ্যানাদার ডাইমেনশন, যে লোকটাকে নিয়ে এসে আটক করা, টর্চার করা হচ্ছে। এটা তো আমি এখনো বুঝতে পারলাম না। মানে এটা একটা বিভৎস ঘটনা। বাংলাদেশে কেন, আমার মানে পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা আছে বলে আমার জানা নেই। তবে সরকার প্রধান এগুলোর কোনো দায় দায়িত্ব এড়াতে পারেন না। বলেন, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির দায়ে বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনাকে। হেলিকপ্টার থেকে দেখে অথবা বাড়ির ছাদ থেকে দেখে শত শত মানুষের মধ্যে আপনি কিছু মানুষকে গুলি করে মারলেন, রাস্তায় হঠাৎ করে দাঁড়িয়ে লোকজন হেঁটে যাচ্ছে, হঠাৎ করে গুলি করলেন, এরকম ঘটনা ঘটেছে। এগুলো তো নির্বিচার হত্যা, এগুলো তো বিচার হতেই হবে। কেননা আমি মনে করি যে কোনো মানুষকে এই অধিকার কেউ দেয়নি। এত বড় ঘটনা ঘটে গেছে, উনি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি, ওনার হাতে দিয়ে এত ঘটনা হয়েছে, কাজে বিচার তো করতে হবে। বিচার অর্থ ন্যায় বিচার। শেখ হাসিনা তো এটার দায় দায়িত্ব এড়াতে পারে না, ওনাকে ফিরিয়ে আনা উচিত। ওনার অ্যাকচুয়ালি বিচারের সম্মুখীন হওয়া ওনার জন্য দরকার ছিল। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, একটানা 16 বছর ধরে আওয়ামী লীগের প্রতি ভারত সরকারের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। তিনি বলেন, ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নেই বাংলাদেশের। আমাদের সঙ্গে ভারতের জনগণের কোনো শত্রুতামি নেই, ভারতের সঙ্গে আমাদের শত্রুতামি নেই। আমাদের শত্রুতা হলো ভারতের বর্তমান সরকারি ব্যবস্থা, যারা অকুণ্ঠভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, জনগণের কথা চিন্তা করেনি, বা জনগণ যে আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতিত হচ্ছে সেটার বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেননি। এটাই জনগণের ক্ষোভ বর্তমান সরকারের, বর্তমান ভারতীয় সরকারের বিষয়। আমরা বন্ধুত্ব চাই, আমরা আমার ভারতকে বন্ধু চাই। এই মুহূর্তে নির্বাচনী একমাত্র সমাধান নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা উচিত বলে মনে করেন জিএম কাদের। অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও সমর্থন জানান জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গত 16 বছরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশনের অপর 4 সদস্য হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। এই কমিশনকে আগামী 45 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2010 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কাজ করতে এই তদন্ত কমিশন। ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই আগস্টে গণহত্যা তদন্তে নেমেছে জাতিসংঘ। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান রোরি মুঙ্গোভ্যান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে প্রাথমিক আলোচনা সফল হয়েছে। আর এই কাজে জাতিসংঘের তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট।
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক দমন-পীড়ন চালায় সরকার। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিপুল সংখ্যক মানুষ। সহিংসতা ও গণহত্যার তদন্তে ঢাকায় জাতিসংঘের ৩ সদস্যের কারিগরি কমিটি তদন্তের অংশ হিসাবে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘ মিশনের প্রধান বরি মুঙ্গভেন জানান, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘিরে কি ঘটেছিল তা তদন্তে এসেছেন তারা। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could. আর গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে আমাদের এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেন আরো বেশি প্রতিনিধি যেতে পারে সেই বিষয়ে আহ্বান জানান উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আলাদা হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশের আবেদনের হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশের আবেদনের হাসানুল হক ইনুর 7 দিন দেখুন বিস্তারিত রিপোর্টে। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। স্বৈরাচারের দোসর সাবেক 2 মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুর 7 ও গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরো অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরো উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করেছেন, রিমান্ড মঞ্জুর করেছেন। তখন বিজ্ঞ আদালতকে আমি বলেছি যে উনি যেহেতু অসুস্থ এবং সার্জারি করা, তাকে সতর্কতার সাথে যাতে জিজ্ঞাসা করা হয়। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে 4 থানায় আরো 6টি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী মিরাজ হোসেন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 94 জনের বিরুদ্ধে ডেমরা থানায় আরও একটি হত্যা মামলা হয়। নিহতের চাচা খুরশিদ আলম মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। নির্দয়ভাবে মুহুর্মুহু গুলি করে তাকে স্পটে হত্যা করেছে। বাদী আজকে উপস্থিত এই মামলাটা করেছেন। সেই মামলায় আজকে মোট 94 জন আসামি নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেক আসামিদের নাম উল্লেখ করে আজকে মামলাটা ফাইল করা হয়েছে। গেল 19 জুলাই কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত হন। এই ঘটনায় তার ভাই সবুজ মিয়া শেখ হাসিনা, শেখ রেহানা জয় সহ 41 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মিরপুর মডেল থানাকে মামলা নিতে নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। স্বৈরশাসক শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ 41 জন এজাহারভুক্ত আসামি ও 300 জন অজ্ঞাতনামা আসামিরা এই ছাত্রসহ আরো অনেকের হত্যা করেছে। এই ছাত্রকে তারা বিগত 19 তারিখে স্পটে গুলি করে হত্যা করে। এছাড়া মিরপুরে আরো একটি ও মোহাম্মদপুরে 2টি ও যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন স্বজনরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে রাশিয়াকে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাশিয়ান রাষ্ট্রদূত সাক্ষাৎ এলে আহ্বান জানান তিনি। পরে দেখা করতে এসে পাকিস্তানের হাই কমিশনার 2 দেশের যোগাযোগ বাড়াতে পাকিস্তানদের ভিসা পদ্ধতি সহজ করার পাশাপাশি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ করেন। এদিন সন্ধ্যায় যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। বিস্তারিত শামীম আক্তার প্রতিবেদনে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিতিস্কি।
এ সময় যে কোনো ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখার কথা জানান মান্তিতিস্কি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভোলায় আরও 5টি গ্যাসকূপ এবং আভ্যন্তরীণ আরও কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনীতি, শিক্ষায় সহযোগিতা এবং জনগণের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। পরে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ককে সক্রিয় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও জনগণের মধ্যকার সম্পর্কের উন্নয়নে জোর দেন প্রধান উপদেষ্টা। এ সময় পাকিস্তান হাইকমিশনার বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান। সেই সঙ্গে বাংলাদেশে পাকিস্তানিদের ভিসা পদ্ধতি সহজ করার পাশাপাশি সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ করেন। পাকিস্তানের হাইকমিশনার সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুহাইলান। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। বৈঠকে সৌদি আরবকে বন্ধু রাষ্ট্র বলে আখ্যা দেন প্রধান উপদেষ্টা। এ সময় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে কর্মরত প্রায় 3.5 মিলিয়ন বাংলাদেশি শ্রমিক পরিশ্রমী উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি। এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন। পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা। এখানে প্রায় 500 লোকের মতো উঠছে। আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে, তারপর নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এলাকার লোকে খাওয়া দাওয়া দিতেছে, আমরা কোনো মতো বাঁচছি। কবে যাই আল্লাহ কইতে এটা বলতে পারি। যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না। একটা নৌকা নাই, কিছু নাই, কোনো যোগাযোগের বিচ্ছিন্ন সবকিছু। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগবালাই। এদিন ফেনীর বিভিন্ন এলাকায় 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হাসান। কল্যাণ তহবিল আছে, ওখানে টাকা জমা হচ্ছে। এটা যদি আরো একটু রিচ হয় তাহলে আমাদের ক্যাবিনেট থেকে আমরা আবারও এদিকে আসব। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য অনুযায়ী এরই মধ্যে জেলার 14 উপজেলায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা 10 লাখ ছাড়িয়েছে। লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ। অন্তত 30,000 মানুষ অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে। আজকে ত্রাণ তো ঠিক মতন আসতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় 1000 পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় 19 কোটি টাকা। টাকা পাবো কইতে অনেক টেনশন আছে। লাগাইছিলাম 5 কানি জমি। বৃষ্টি কমায় চট্টগ্রামে কমতে শুরু করেছে পানি। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে এখনো পানিবন্দী 50,000 মানুষ। দুর্গতদের সাহায্যে হাটহাজারী উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন। এদিকে ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গেল 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনো পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বন্যার কবলে রয়েছে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে মৌসুমী বন্যা এবং বৃষ্টিপাতের জরুরি তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থাসমূহ এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমা অব্যাহত রয়েছে। পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি কমা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে বিপদসীমার এখনো 1.5 মিটার নিচে পানি অবস্থান করছে, তাই গঙ্গা নদীর অববাহিকায় বন্যা হবার ঝুঁকি কম। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ভারত থেকে আসা পানি ও ভারী বৃষ্টিতে বন্যার কবলে দেশের 11 জেলা। কুমিল্লার গোমতী নদী এখনো বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ফেনীর পরশুরামে মুহুরী নদীর সঠিক তথ্য না মিললেও তা বিপদসীমার নিচে রয়েছে বলে ধারণা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে কুমিল্লার গোমতী ও ফেনীর মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। 24 ঘন্টা থেকে শুরু করে বিগত 72 ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে এবং এর ফলে 13টি পয়েন্টের 12টিতে ইতিমধ্যে পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং পানি কমার যে বর্তমান ধারা দেখা যাচ্ছে সেটি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা বাঁধের উজান এবং ভাটিতে পানি সমতল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার এখনো 1.5 মিটার নিচে অবস্থান করছে, তাই বন্যার ঝুঁকি কম। ফারাক্কা ব্যারাজের উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থিতাবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানি মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন বরিশাল, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা ও যশোরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে জনজীবন ও বন্যাপ্রবণ এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না। আজকের তুলনায় আগামীকালকে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা কম রয়েছে। তবে 29 তারিখে আপনার দেশের ইস্টার্ন পার্ট বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আপনার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের দিকে এই বৃষ্টিটা শিফট হয়ে আপনার দেশের নর্দার্ন পার্ট বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কম আসবে বৃষ্টির প্রবণতা। এ সময় বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। হোমিও বোর্ডের রেজিস্ট্রার থেকে 50 কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলম। রেজিস্ট্রার হয়ে 15 বছরে হোমিও মেডিকেল কলেজের অনুমোদন, শিক্ষক নিয়োগ, সার্টিফিকেট বাণিজ্য করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, পরিবহন, ব্যবসা সবই গড়েছেন জাহাঙ্গীর আলম। লুটেপুটে হোমিও বোর্ডে কায়েম করেছেন পরিবারতন্ত্র। জাহাঙ্গীরের আলমের দুর্নীতির বিষয়ে প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ফখরুল ইসলামের আরেকটি রিপোর্ট। জাহাঙ্গীর আলম বাড়ি, গাড়ি, প্লট ও ফ্ল্যাটের মালিক। বিলাসী বাড়ি করেছেন চাঁদপুরে, আছে ঢাকা টু চাঁদপুর পরিবহন ব্যবসাও। নামে বেনামে গড়েছেন সম্পদ, বিত্ত বৈভব। হঠাৎ এত বিত্ত বৈভবের রহস্য মিরপুরে হোমিও মেডিকেল কলেজের ছাত্রলীগের পদ। ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথেই ঢুকে পড়েন হোমিও বোর্ডের সহকারী রেজিস্ট্রার হিসেবে। জাহাঙ্গীর আলম হোমিওপ্যাথি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান। 2009 সালে বাংলাদেশ হোমিও বোর্ডে সহকারী রেজিস্ট্রার পদে আবেদন করলেও অভিজ্ঞতা সনদ জালিয়াতি করেই চাকরি নেন এই জাহাঙ্গীর। এরপর 2012 সালে হয়ে যান অস্থায়ী রেজিস্ট্রার। সেখানে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই বাংলাদেশ হোমিও বোর্ডের রেজিস্ট্রার বনে যান যোগসাজশ আর ঘুষের বিনিময়। 2009 সাল থেকে হোমিও বোর্ডের রেজিস্ট্রার হয়ে ডাক্তার জাহাঙ্গীর আলম আজও বহাল তবিয়তে। হোমিও বোর্ডে সদস্য, কর্মকর্তা বদল হলেও বদল হয় না জাহাঙ্গীর। হোমিও বোর্ডের রেজিস্ট্রার পদটিকে নিজের পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম মিরপুর সেনপাড়ার এই রশিদ টাওয়ারে 70 লাখ টাকায় কেনেন 1350 বর্গফুটের ফ্ল্যাট। চাঁদপুরের কচুয়ায় কেনেন 12 শতক জমি। নিজ এলাকার তুলপায়ে 2 দাগে কেনেন আরো 21% জায়গা। এছাড়া চাঁদপুর কচুয়ায় আরো 32 শতাংশ জমি কেনেন। ঢাকায় 20 লাখ টাকায় কেনেন আরো একটি ফ্ল্যাট। জাহাঙ্গীরের সম্পদের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। এছাড়া 10টি ব্যাংক অ্যাকাউন্টে জাহাঙ্গীর আলমের নগদ অর্থ, 50 ভরি স্বর্ণ সহ প্রায় 73 লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
দুদকের অনুসন্ধানে উঠে আসে জাহাঙ্গীর আলমের মোট সম্পদের বেশিরভাগই জ্ঞাত আয় বহির্ভূত। জাহাঙ্গীর আলম এত সব সম্পদ অর্জন করেছেন হোমিওপ্যাথি বোর্ডকে ব্যবহার করে। সারা দেশে 27টিরও বেশি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার নামে জাহাঙ্গীর আলম সিন্ডিকেট হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ। অভিযোগ আছে প্রতিটি হোমিও কলেজে শিক্ষক কর্মচারী নিয়োগেও হাতিয়ে নিয়েছেন 2 থেকে 7 লাখ টাকা। 2023 সালে হোমিও বোর্ড ভেঙে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল গঠন হলে জাহাঙ্গীর আলম এখানেও বহাল তবিয়তে নিয়ন্ত্রণ করছেন দেশের হোমিও শিক্ষা খাত। সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম অনিয়ম দুর্নীতি আড়াল করতে এবার প্রতিষ্ঠা করেন এশিয়ান হোমিওপ্যাথি মেডিকেল লীগ। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে জাহাঙ্গীর আলম চমকে যান। আমি 100 কোটি টাকার মালিক, আমার একটা ফ্ল্যাট, ব্যাংক লোন, একটা গাড়ি, ব্যাংক লোন, ঢাকা চট্টগ্রাম রোডে 6টা বিলাসবহুল গাড়ি, লন্ডনে আমার অফিস এই ফাউন্ডেশনের। রাজনৈতিক পরিচয়ের আড়ালে জাহাঙ্গীর আলম সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান 2008 থেকে 2024 স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত কুষ্টিয়া জেলায় চালিয়েছেন ত্রাস রাজত্ব। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধভাবে ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়, গড়েছেন সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম, খুনের মতো ঘটনাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব। উপজেলা চেয়ারম্যান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান সবই হয়েছেন অবৈধভাবে ক্ষমতার জোরে। জেলা পরিষদকে পরিণত করেছেন দুর্নীতির আখড়াখানায়। প্রকল্পের টাকা আত্মসাৎ, দোকান বরাদ্দের টাকা 9-6, হাটঘাটের ইজারায় অনিয়ম সহ ফান্ডের কোটি কোটি টাকা করেছেন লুটপাট। যে রাস্তাঘাটগুলোতে খরচ হওয়ার কথা ছিল নর্মালি 2 কোটি টাকা, সেখানে তারা 200 কোটি টাকার একটা প্রজেক্ট বের করছে। কুষ্টিয়া জেলায় ভূমিদস্যু নামে পরিচিত। তিনি জেলা পরিষদের যখন চেয়ারম্যান ছিলেন তখন দোকান, মার্কেট নির্মাণে অনিয়ম, বরাদ্দর টাকা আত্মসাৎ এবং দোকান বরাদ্দর টাকা আত্মসাৎ, হাট ঘাট ইজারা দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে। 2014 সালে এই সদরউদ্দিন খান জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে ক্ষমতার দাপটে কুষ্টিয়া জেলায় চালিয়েছেন দখলদারিত্ব, অত্যাচার ও লুটপাটের মহাযজ্ঞ। করেছেন জোরপূর্বক অন্যের জমি বাড়ি, মার্কেট দখল, চালিয়েছেন সাধারণ মানুষের উপরে অমানবিক নির্যাতন। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। মানুষের সম্পত্তি জোর করে রেজিস্ট্রি করে নিছে এবং সে তরসর সেল গঠন করছে। সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, যেমন শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরপর 3 বার নির্বাচিত। সে কুষ্টিয়ার একটা ত্রাস কায়েম করে রেখেছিল। মানুষ আতঙ্কে তার উপরে এতদিন কথা বলতে পারেনি। মানুষদের উপরে যেসব নির্যাতন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এই নেতার নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। আওয়ামী লীগ নেতা সদরউদ্দিন খানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হোক। এই দুর্নীতির সাথে যারা জড়িত, সংশ্লিষ্ট ওই পিয়ন থেকে শুরু করে আপ টু বটম যারা জড়িত, আমি মনে করি সবাইকে শাস্তির আওতায় আসা উচিত। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠন করলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান চাঁপাইনবাবগঞ্জ 1 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক। এরপর থেকে বিদ্যুৎ সেক্টরের অলিখিত দায়িত্ব নেন তার আপন ভাই নাজমুল হক। টেন্ডার বাণিজ্য, খাম্বা সাপ্লাই, ট্রান্সফরমার, বাল্ব বিতরণ ও বদলি বাণিজ্য করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এখন তিনি অন্তত 1000 কোটি টাকার মালিক, এমনটাই বলছেন তার এলাকার মানুষ। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারহিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ব্রিগেডিয়ার আনামুল হক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হওয়ার পর ভাগ্য খুলে যায় তার পরিবারের। সারা দেশের বিদ্যুৎ সেক্টরের নিয়ন্ত্রণ নেন তার ভাই নাজমুল হক সহ তার আত্মীয় স্বজন।
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাই নাজমুল হক দেশজুড়ে বিদ্যুতের সরকারি ও বেসরকারি টেন্ডার বাণিজ্য, মালামাল সাপ্লাই, নিম্নমানের সরঞ্জাম সরবরাহ, ঘরে ঘরে বাল্ব বিতরণ করে হাতিয়ে নেন হাজার কোটি টাকা। অবৈধ টাকা দিয়ে গড়ে তুলেছেন বিকার গ্রুপ, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, অ্যারো টেকনোলজি লিমিটেড, ট্রান্সফরমার ও খাম্বা বানানোর কারখানা, রাজশাহীর বাইপাস সড়কে মেরসাস এনবি ফিলিং স্টেশন, 18 বিঘা জমির উপর অটোব্রিক ফিল্ড সহ ঢাকায় বাড়ি ও গাড়ি। এছাড়া সোনা মসজিদ স্থলবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে আদায় করেছেন কোটি কোটি টাকা। এনামুলের ভাই নাজমুল হাসান পোর্ট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সব জায়গা থেকে দুর্নীতির এত পাহাড় করছে, যেতে কানাডাতে লাখ লাখ টাকার সম্পদ তৈরি করছে। লেবারের কাছ থেকে মাসিক 20 লাখ টাকা করে চাঁদা নিয়ে করছে। ছোট ভাই নাজমুল সাহেব তখন ক্ষমতার শীর্ষে, ক্ষমতার অপব্যবহার করে বৃহত্তম স্থলবন্দর, সোনা মসজিদ, এলসি স্টেশনের সব জায়গায় তার চাঁদাবাজির সীমা ছড়ায় গেছিল। নাজমুল হককে দেশে এনে অবৈধ সম্পদের হিসাব নেওয়ার দাবি জানান স্থানীয়রা। রানা চেয়ারম্যান ভাই নাজমুল লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি লিয়া বাইরে পাচার করেছে, তাদের বিদেশে বাড়ি করেছে। এনাম ব্রিগেডিয়ার যে সামনে গততে যা ছিল, যে প্রচুর হালে গাড়ি ঢুকেছে, দুর্নীতি ওনারা করেছে। আজকে ওনারা দেশ ছেড়ে চলে গেছে, তারাকে দেশে আনা হোক। এদিকে কানাডায় অবস্থান করে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করেছেন নাজমুল হক। কানাডাতে আছি আমি, বড় কোনো কাজেরও আমার কোনো রেকর্ড নাই। আমি ছোট ছোট কাজ করি, আমার কিছু 3টে আইটেম আছে 92 সাল থেকে করি, ছোট ছোট আইটেম, 3টে আইটেমেই আমি সাপ্লাই করে যাই, আর কোনো আমার ঠিকাদারি নাই। Everybody can see, everybody can file, income tax file, everybody can see, কারণ আমার একটা জিনিসও ইনকাম ট্যাক্সের ফাইলে, ডিক্লারেশনের ফাইলে কোনো কিছু আমার নাই। শুধু নাজমুল নয়, গেল 15 বছরে সব অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে তাদের বিচারের মুখোমুখি করা হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।